গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর আমরা এমন একটি পর্যায়ে এসে পৌঁছে গেছি যেটা ফাইনালের খুবই কাছাকাছি। এই মুহূর্তে সেমিফাইনালে টানটান উত্তেজনা চলছে। দুটি ম্যাচ হবে সেমিফাইনালে, একটি হবে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড এবং আর অল্প কিছুক্ষণ পরেই ফ্রান্স ভার্সেস স্পেনের ম্যাচ তো রয়েছেই। দুটি হাই ভোল্টেজ ম্যাচ এবং আজকে সেই দুটি ম্যাচ নিয়ে কথা বলবো। কারা জিতবে, কাদের হাতে উঠবে শিরোপা? কিছুটা গুঞ্জন শোনা যাচ্ছে যে স্পেন ভার্সেস ফ্রান্সের ম্যাচে যারা জিতবে সেখান থেকে হয়তো কারো হাতে উঠতে পারে এই শিরোপা। উই ডোন্ট নো ইয়েট, লেটস সি কারা জিতবে। অ্যাটাকিং ফুটবল নিয়ে ফ্রান্স আজকে নাকি বলের আধিপত্য নিয়ে স্পেন, এবং হিস্ট্রি তো তাদের রয়েছেই রাইভেলরির, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আপনারা সবাইকে ওয়েলকাম করছি আজকের ডি বক্সের সাথে আছে আমি কানিস ফাতেমা সূর্য এবং আমার সাথে আছেন ফর্মার ক্যাপ্টেন বাংলাদেশ ফুটবল টিম মামুনুল ইসলাম। ওয়েলকাম। আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। ধন্যবাদ আপনাকে। প্রথমে যেটা জানতে চাই যে এই যে দুটো হট ফেভারিট দল ফ্রান্স এবং স্পেন, তাদের এই পুরো ওয়ার্ল্ড কাপ জার্নিতে আপনার ফেভারিট কে এবং কেন? ওয়ার্ল্ড কাপ জার্নিতে আসলে সবচেয়ে বেশি ফেভারিট ফ্রান্স, কারণ ফ্রান্সের আধিপত্যটা ছিল বেশি প্রত্যেকটা ম্যাচে এবং সবচেয়ে বেশি গোল, মানে সেকেন্ড, এই ওয়ার্ল্ড কাপের সেকেন্ড সবচেয়ে বেশি গোল তাদের, এবং এমবাপের 8টা, দেমবেলের 5টা, তারপর হচ্ছিল আপনার বার্কোলার 2টা, মানে সব কিছু মিলে আমি অ্যাজ এ প্লেয়িং ওয়ার্ল্ড কাপের যদি আপনি ম্যাচগুলি প্রত্যেকটা ম্যাচ দেখেন তাহলে ফ্রান্স হচ্ছিল আনবিটেন। এমবাপ্পের 8টি গোল এবং সেই সাথে লিওনেল মেসিরও 8টা গোল। সো এই ওয়ার্ল্ড কাপে নিশ্চয়ই গোল্ডেন বুটের দৌড়ে দুজনই আছেন। তবে কি মনে হয় কার হাতে উঠতে পারে এই গোল্ডেন বুট? ফাইনালে না যাওয়া পর্যন্ত বলা যাবে না। বাট আপনি কাকে আশা করছেন? আমি তো আসলে চাই লিওনেল মেসির পাক সব কিছুই, আচ্ছা, ট্রফি শো। বাট আমি বললে তো আর মেসি পাবে এটা স্বাভাবিক না, অস্বাভাবিক। রাইট। মাঠে আপনাকে প্রমাণ করতে হবে এবং দেন ফাইনালে যেতে হবে। ফার্স্ট তো সেমিফাইনাল খেলতে হবে, সেমিফাইনালটা পার করতে হবে। ওই সব কিছুর দিক দিয়ে আসলে আপনার যদি পারফরমেন্স আদার যদি চিন্তা করে দেখেন, ফ্রান্স অনেক গুছানো। স্পেনের টিম যদি বলেন আপনি, স্পেনকে আই থিঙ্ক তারা পুরা ওয়ার্ল্ড কাপে অ্যাভারেজলি ফুটবল খেলেছে এবং তারা গোল রিসিভ করেছে শুধু একটা, সেটা লাস্ট বেলজিয়ামের ম্যাচে। ওই যে টিকিটাকে আপনি একটু আগে বললেন, পাসিং ফুটবলের উপর ভর করে একটা টিম ওয়ার্ল্ড কাপ জিতেছে, এখনও পাসিং ফুটবলের উপর দিয়ে তারা খেলে যাচ্ছে এবং তাদের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আছে লামি আমাল। এখনও পর্যন্ত তার আসলে বেস্ট পারফর্মটা আমরা দেখতে পারিনি, ইনজুরি থেকে আসা। নিকো গঞ্জালেস, রড্রিগো, তারপর হলো আপনার সব কিছু মিলে আমি বলবো তাদের মিডফিল্ড বলেন, অ্যাটাকিং বলেন, সব দিক দিয়ে স্পেন বেস্ট পারফর্ম করে যাচ্ছে, কিন্তু নট লাইকে আপনার ফ্রান্সের মতো। ফ্রান্স দুর্দান্ত। যদিও হিস্ট্রিতে আমরা দেখেছি ফ্রান্স সবচেয়ে বেশি হারিয়েছে, স্পেন হারিয়েছে ফ্রান্সকে বেশি। হিস্ট্রির সাথে যাবেন নাকি মনে হচ্ছে যে লাস্ট ইয়াং ট্যালেন্ট? লাস্ট যদি দুটো ম্যাচও দেখেন, নেশনস কাপ এন্ড ইউরোতে দুইটা ম্যাচেতে কিন্তু আপনার ফ্রান্স স্পেনের কাছে হেরেছে, কিন্তু এখনকার ফ্রান্স আর তখনের ফ্রান্সের মধ্যে কিছুটা ডিফারেন্স ছিল। এখন ফ্রান্স হলো দুর্দান্ত, তাদের কনফিডেন্স লেভেল, তাদের 5টা-6টা ফরওয়ার্ডরা সবাই গোলের উপর গোল করতেছে এবং আসলে মেন জিনিস হচ্ছিল আপনার উইনিং মুভমেন্ট টাইমটা তাদের। আপনি বলছেন মোমেন্টাম ফ্রান্সের সবচেয়ে ভালো আছে তারা। ওকে, ফ্রান্স দুটো ওয়ার্ল্ড কাপ জিতেছে এবং স্পেন জিতেছে একটি। তো এই যে অভিজ্ঞতা, এটা কি কোনোভাবে ইম্প্যাক্ট করবে মাঠে? দেখেন, দুইটাই 50-50 টিম আজকে মাঠে নামছে। রাইট। মাঠে হচ্ছিল দুই ধরনের ফুটবল আপনি দেখতে পাবেন, একটা ফাস্ট অ্যাটাকিং ফুটবল দেখতে পাবেন আর একটা টিকি টাকা দেখতে পাবেন। এর মধ্যে যদি আপনি দেখতে পারবেন যার নার্ভ, এখানে ফুটবলে আসলে ট্রানজিশন মুভমেন্ট বলে একটা কথা আছে। রাইট। অ্যাটাকিং ট্রানজিশন অ্যান্ড ডিফেন্ডিং ট্রানজিশন। যে অ্যাটাকিং ট্রানজিশনে যে তাড়াতাড়ি ফিনিশ করবে তার দিকে, আর যে ডিফেন্ডিং ট্রানজিশনে স্টপ করতে পারবে, আই থিঙ্ক তারা এগিয়ে যাবে। দুই দলের দুজন কোচ আছেন, দুর্দান্ত দুজন কোচ, দিদিয়ের দেশাম অ্যান্ড লুইস দে লা ফুয়ান্তে। কার অভিজ্ঞতাকে আপনি বেশি এগিয়ে রাখবেন? আসলে এদিকে আসলে আমি দেশামকে এগিয়ে রাখবো, কারণ হি ইজ দ্য গাই যে ওয়ার্ল্ড কাপ নিজেই ওয়ার্ল্ড কাপ উইন করেছে ক্যাপ্টেন্সি হিসেবে, ফ্রান্সকে নিজেই কোচ হিসেবে ক্যাপ্টেন্সি অর্জন করেছে, তার ইউরো নাই। আর আপনি যদি স্পেনের কোচকে বলেন, তার ইউরো চ্যাম্পিয়নশিপ আছে, নেশন চ্যাম্পিয়নশিপ আছে। এই সব কিছুর দিক দিয়ে আপনাকে আমার মনে হয় দেশামকে এগিয়ে রাখা যায়।
ওকে, আমরা বলছিলাম কিলিয়ান এমবাপ্পের কথা। এমবাপ্পে তো ইতোমধ্যে ফ্যান্স ফেভারিট হয়ে গেছে এবং আজকে যে ম্যাচটা হবে স্পেন ভার্সেস ফ্রান্স, সেটা নিশ্চয়ই একেবারে ফাইনালের মতো একটা ফিল হয়তো আমরা পেতে যাচ্ছি। আমরা জানি ফ্রান্স অনেক বেশি অ্যাটাকিং ফুটবল খেলে, সো তারা যখন আক্রমণাত্মক ভূমিকা পালন করবে ওই সুযোগটাকে স্পেন কাজে লাগিয়ে তারা ছোট ছোট পাস করে কি কোনোভাবে গোল করে ফেলার সম্ভাবনা দেখছেন? দেখেন, আমরা ফ্রান্স আসলে দুর্দান্ত ফুটবল খেলছে, শুধু এমবাপে দুর্দান্ত, যে 8 গোল করা। আপনি যে জিনিসটা বলছেন সে কোশ্চেনের আনসার একটু আগে দিয়েছি, ট্রানজিশন মুভমেন্ট। আপনি যেটা বললেন ফ্রান্স খুব অ্যাটাকিং ফুটবল খেলবে, ওই যে অ্যাটাকিং ফুটবল খেলতে যে যদি বল মিস করে যে ট্রানজিশনটা হবে ওই জায়গাটুকুতে যদি ফ্রান্স পিওর ডিফেন্ডিং না করে, তারা মরক্কোর সঙ্গে কিন্তু এই ট্রানজিশনটা তারা কাউন্টার প্রেসে বল উইন করেছে। এটাকে আসলে স্পেনের সঙ্গে করবে, যদি স্পেনের সঙ্গে করলে কি প্রবলেমটা ফেস করতে হবে, এখানে সব কিছু মিলে ওই ট্রানজিশনের ওই জায়গাটুকুতে আপনাকে ওয়েট করতে হবে, যে ওই ট্রানজিশনগুলি যার ভালো হবে সে এগিয়ে যাবে, যার হবে না সে পিছিয়ে যাবে। ট্রানজিশনের মোমেন্টামটাকে ধরে রাখতে পারবে সে বিষয়ে আমরা আরও আলোচনা করব। তবে এই মুহূর্তে প্যারিস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী লুৎফুর রহমান বাবু। তার কাছে জানতে চাবো, তাকে ওয়েলকাম করছি প্রথমে, এবং জানতে চাবো যে ফ্রান্সের দর্শকরা এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে কতটা এক্সাইটেড। ফ্রান্স এবং স্পেনের হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ শুরু হতে আর আসলে বেশিক্ষণ দেরি নেই। ইতিমধ্যেই সমর্থক যারা রয়েছেন, দর্শক যারা রয়েছেন ফ্যান জোনগুলোতে তারা প্রবেশ করা শুরু করেছেন। আমি এই মুহূর্তে রাজধানী প্যারিসের একটি ফ্যান জোনে রয়েছে এবং ঘন্টা দুয়েক আগে থেকেই কিন্তু ফরাসি, বিশেষ করে ফরাসি সমর্থক যারা, তারা কিন্তু এই ফ্যান জোনে এসে প্রবেশ করেন এবং আপনারা আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে ফরাসি সমর্থক যারা রয়েছেন তারা এই ফ্যান জোনে প্রবেশ করছেন। আমরা সমর্থকদের সাথে কথা বলেছিলাম, তারা প্রত্যাশা করেছেন যে ফ্রান্স আজকে স্পেনকে পরাজিত করে সেমিফাইনাল জয় করার পর তারা ফাইনালে উত্তীর্ণ হবে। তারা বলছেন যে ফ্রান্সে কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে কিংবা মাইকেল ওলিসের মতো ফরওয়ার্ডাররা রয়েছেন যারা যে কোনো সময় যে কোনো ধরনের রক্ষণ ভেঙে দলের জন্য জয় নিয়ে আসতে পারবেন। এখানে প্রবাসী বাংলাদেশে অনেক দর্শক রয়েছেন, তারাও দীর্ঘক্ষণ আগে এখানে এসেছেন এবং ফ্রান্স দলের জন্য তারা শুভকামনা করছেন। একই সাথে প্রবাসী বাংলাদেশিরাও প্রত্যাশা করছেন যে আজকে স্পেনকে পরাজিত করে ফ্রান্স ফাইনাল উত্তীর্ণ হবে। আপনি জানেন যে ইতিমধ্যেই পরপর 3 বার কিন্তু সেমিফাইনালে ফ্রান্স অংশগ্রহণ করছে। একই সাথে আজকে যদি ফ্রান্স সেমিফাইনালে জয়লাভ করে তাহলে 3 বার তারা ফাইনালে বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পাবে। আপনি জানেন যে এবারের বিশ্বকাপে ফেভারিটদের তালিকার শীর্ষ রয়েছে ফ্রান্স এবং এখন পর্যন্ত অপ্রতিরোধ্য ফ্রান্স, অর্থাৎ ফ্রান্সকে এখন পর্যন্ত কেউ পরাজিত করতে পারেনি। এবং আজকের ম্যাচে ফরাসি দর্শক সমর্থক যারা রয়েছেন তারা আজকেও প্রত্যাশা করছেন যে স্পেন অপ্রতিরোধ্য এই ফ্রান্সকে আজকেও তারা পরাজিত করতে পারবে না এবং স্পেনকে পরাজিত করেই তারা ফাইনালের টিকিট নিশ্চিত করবে। অনেকেই প্রত্যাশা করছেন যে 2-1, তারা অনেকে প্রেডিকশন করছেন যেটা যে 2-1 গোলের ব্যবধানে ফ্রান্স আজকে স্পেনকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করবেন। এবং বিশেষ করে তারা বলছেন যে কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স ফুটবলের অনেকেই তাকে রাজপুত্র হিসেবে অভিহিত করছেন এবং বলছেন যে কিলিয়ান এমবাপ্পে নিশ্চয়ই আজকে তার সেরাটা উপহার দিবে। তার পাশাপাশি উসমান দেম্বেলে কিংবা মাইকেল ওলিসে তার সাথে রয়েছেন। সমর্থক যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন কিলিয়ান এমবাপ্পের পাশাপাশি উসমান দেম্বেলেও নিশ্চয়ই গোল করার যদি কোনো সুযোগ পান সেই সুযোগকে তিনি কাজে লাগাতে পারবেন বা কাজে লাগাবেন। সর্বোপরি এখানে যারা দর্শক সমবেত হচ্ছেন কিংবা যারা সমবেত হয়েছেন, যে যাদের সাথে আমরা কথা বলেছি তাদের অধিকাংশ, তারা ফরাসি সমর্থক যারা রয়েছেন তারা সবাই এক বাক্যে বলছেন যে এই অপ্রতিরোধ্য ফ্রান্সকে কোনোভাবেই স্পেন আটকাতে পারবে না এবং আজকে স্পেনকে পরাজিত করে তারা ফাইনালের টিকিট নিশ্চিত করবে। তো রাজধানী প্যারিসের ফ্যান জোন থেকে ফ্রান্স এবং স্পেনের মধ্যকার যে ম্যাচ কিছুক্ষণ পর অনুষ্ঠিত হবে তা নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। অনেক অনেক ধন্যবাদ বাবু। বাবু তিনি আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন ফ্রান্স থেকে। আমরা দেখেছি যে সেখানকার মানুষ আসলে অনেক উচ্ছ্বসিত এবং তারা আশা করছে যে ফ্রান্স জিতবে এবং তারা প্রেডিক্টও করছে 2-1 গোলের ব্যবধানে হয়তোবা তারা জিতবে এবং এবার যদি সেমিফাইনালে তারা জিতে যায় তাহলে 3 বারের মতো তারা খেলবে ওয়ার্ল্ড কাপ। আসলে বাউবাইকে দেখে মনে হচ্ছে বাউবাই একতরফা ফ্রান্সের সাপোর্ট করে গেছে এবং ফ্রান্সের জার্সি পরে গেছে, পরে মানে বাউবাই আপনার ফ্রান্সের সাপোর্ট করে, দ্যাটস ওয়াই
উনি খুব কনফিডেন্ট। Confident. তার রিজন আছে, কনফিডেন্ট হওয়ার রিজন, তার আশেপাশে সবই সব ফ্রান্স। ফ্রান্সের তাই মানুষ। এখন আসলে স্পেনের যদি স্পেনের ঘরে স্পেনের ফ্যান পেজে ফ্যান গ্রুপে যদি যেতেন, উনি স্পেনের জার্সি পরতেন, তাহলে স্পেনের কথাটা বেশি বলতেন। মেন জিনিস হচ্ছিল আপনার ফ্রান্সকে, বাউয়ের কথা ট্রু, ফ্রান্সকে এগিয়ে রাখার সো মেনি রিজন আছে, Reason আছে। যেটা স্পেনকে আপনি এগিয়ে রাখতে গেলে আপনাকে ওয়েট করতে হবে। বিকজ আপনি ওই যে বললেন অতীতের গুলি কি এই ম্যাচে কি হওয়ার সম্ভাবনা আছে, এটা আপনাকে ওয়েট করতে হবে। কারণ ফ্রান্সকে হারানোর মতো শক্তিশালী টিম স্পেনই। এখন স্পেনকে ওই জায়গাটুকুতে তাকে আঘাত করতে হবে। ফ্রান্সের দুর্বল জায়গাগুলি এখনও পর্যন্ত ফ্রান্সের কোনো দুর্বল জায়গা এখনও বাইর হয় নাই, বাট দুর্বল জায়গাগুলি তখন এটা আঘাত করতে পারবেন যখন স্পেনের অ্যাটাকিং ইয়ামাল, আপনার নিকো, তারা তাদের বেস্ট পারফরমেন্স যখন চলে আসবে। আপনি বলেছেন যে ফ্রান্সের আসলে ভুল আপনি খুঁজে পাচ্ছেন না, মানে তাদেরকে প্রতিরোধ করা যাবে না এমন কিছু আপনি খুঁজে পাচ্ছেন না, কিন্তু আমরা যেটা দেখেছি কিলিয়ান এমবাপ্পে 5টি ম্যাচ খেলেছেন লামিন ইয়ামালের এগেইনস্ট হয়ে, বাট 5টিতেই তিনি কিন্তু হেরেছেন। এটা আসলে অতীতের সাইডে আপনাকে এটাই বললাম যে অতীত যদি আপনি পিছনের দিকেও তাকান, যে ম্যাচটা 5-4 রেজাল্ট হয়েছে ওইটা 4-0-তে স্পেন এগিয়েছিল, ওই ম্যাচটাই 5-4 করেছে ফ্রান্স। আপনি একটা চিন্তা করছেন মানে আপনার লাস্ট মোমেন্টে খেলাটা পুরো ঘুরে গেছে, দ্যাট ওয়াজ সারপ্রাইজিং। আপনি এই ম্যাচের জন্য আপনাকে ওয়েট করতে হবে, ম্যাচটা এনজয় করতে হবে, এবং আপনি যদি বিগত ফলাফল রেজাল্টও খুঁজেন, এই রেজাল্টের সঙ্গে আজকের রেজাল্ট এখানে আপনি আমরা কিছু মিলাইতে পারবেন না। পরিসংখ্যানও দেখতে পাচ্ছি। এই 2024 ইউরো সালে সেমিফাইনালে 2-1 স্পেন জিতেছে, রাইট। 2006 সালে তাদের দেখা হয়েছিল, মুখোমুখি হয়েছিল, এবং সেখানে কিন্তু স্পেন জিতেছিল। 3 গোলে জিতেছিল ফরাসিরা। যেহেতু আমি দেখেছি বরাবরই ফ্রান্সকে মনে হয় একটু বেশি প্রায়োরিটি দিচ্ছেন, কিন্তু স্পেনও তো মনে হয় না কোনোভাবেই পিছিয়ে আছে। লামিন ইয়ামালের পারফরমেন্স কি কোনোভাবেই আসলে আমি গেমের মোড় ঘুরিয়ে দিতে পারে কিনা? একটু আগে বললাম যে স্পেনের মিডফিল্ডার খুবই স্ট্রং, অলমো, রড্রিগো অ্যান্ড পেড্রি। এই জায়গাটাতে আসলে তারা ফ্রান্স থেকে এগিয়ে, এবং ইয়ামালের স্টার্টিংটা যেভাবে, মানে আপনি একটা নতুন ওয়ার্ল্ডের নতুন সুপারস্টারকে আপনি দেখতে পাবেন ওয়ার্ল্ড কাপের আগে, কিন্তু ইয়ামালের ইনজুরির কারণে ইয়ামালের আসল ফুটবলটা আমরা দেখিনি, যে ও কী করতে পারে, যেটা আমরা তাকে বার্সেলোনায় দেখছি, যাকে আমরা ইউরোতে দেখেছি, নেশন কাপে ফ্রান্সকে হারানোর মতো যে মুভমেন্টগুলি বা গোল করে যে কাজগুলি করেছে, আসলে এগুলো আমরা ওই সময়টাকে দেখেছি। বর্তমান ইয়ামালকে ইনজুরি থেকে আসার পর সে ওইভাবে মেলে ওঠে নেয় বা ওইভাবে সুপার হিরো নেয়, যেরকম অলিসা উঠেছে। আপনি ইয়ংয়েস্ট প্লেয়ারের মধ্যে অলিসা এখন, মানে ফাইনাল গেলে তো অলিসা ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হবে, ইয়ংয়েস্ট প্লেয়ার হবে। এখন এই ইয়ংয়েস্ট বেস্ট প্লেয়ার হতে গেলে ইয়ামালকে এই ম্যাচে পারফর্ম করতেই হবে, এবং ইনজুরি থেকে আসার পর আসলে সে যে এত খারাপ খেলছে তা না, বাট তার যে জিনিসগুলো স্পেনের দরকার ছিল, ক্রস, স্কোরিং, সে মাত্র একটা স্কোর করেছে। তার হওয়া ছিল 3-4টা হলে আই থিঙ্ক ইজ গুড, মানে গুড সাইড তার জন্য, কারণ তার বয়স এখনও অনেক কম। তা আপনি নর্মালি যদি চিন্তা করেন এই ম্যাচটা হবে 50-50 ম্যাচ, এই ম্যাচে অনেক কিছু ডুয়েল হবে, কিন্তু ওই যে এগিয়ে রাখার দিক দিয়ে যেমন ফর্মে আছে আপনার দুদে, এমবাপে, বার্কুলা, তেমনই কিন্তু কিছুটা ফর্মে না থাকা আপনার ইয়ামালকে বলেন, নিকোকে বলেন, ইনজুরি থেকে ফিরে আসে অলমোকে বলেন। বাট আই থিঙ্ক এই ম্যাচটা হবে তাদের দুইজনের দুই ধরনের ম্যাচ। একজন হচ্ছিল ফ্রান্স, এই ম্যাচ জিতলে 3-3বার ফাইনাল খেলবে, অলরেডি 3-3বার সেমিফাইনাল খেলছে, আর স্পেন যদি জিতে ফ্রান্সকে পরপর 3-3বার ম্যাচ হারাবে। লামিন ইয়ামাল, তার সম্পর্কে কথা বলছিলাম, তিনি কিন্তু বলেছেন যে আমি ফ্রান্সকে ভয় পাই না, আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। তার এই কমেন্টকে আপনি কিভাবে দেখছেন? কনফিডেন্ট, অফকোর্স, কারণ আপনি যদি তার আগের মানে পিছনের দিকে তাকান তাহলে স্পেন এগিয়ে, আপনি যদি রানিং দিক দিয়ে আগান ফ্রান্স এগিয়ে। দ্যাটস ওয়াই এটা আই থিঙ্ক এটা টিমের মোরালি বুস্ট আপের জন্য এই কথাটা বলা। এবং ফুটবল বলি আমরা, যে কোনো রকম খেলার ক্ষেত্রে কিন্তু কনফিডেন্টটা অনেক বেশি ভেরি ইম্পর্টেন্ট। কনফিডেন্সটা এখানে হচ্ছিল আপনার গেমের সঙ্গে সঙ্গে আপনার মেন্টালিটি, যে কারা স্ট্রং, কাদের নার্ভ স্ট্রং, এগুলা কিন্তু এইসব ম্যাচে আপনাকে দেখতে পাবেন। মেন্টালি স্ট্রং থাকার কথা আমরা বলছি, সেই ক্ষেত্রে যেহেতু আগের ম্যাচগুলোতে পরপর ফ্রান্স হেরে এসেছে, সেই ক্ষেত্রে তাদের কনফিডেন্সে কিছুটা ঘাটতি হতে পারে। আর ফ্রান্স তো এখনো হারে না একটা ম্যাচও। না, আমি এই 2026 ওয়ার্ল্ড কাপে যখন স্পেনকে মুখোমুখি করেছে, ঠিক আছে, এটাই আপনাকে বললাম যে কিছুক্ষণ আগে, যে অতীত যদি তারা দেখে স্পেন এগিয়ে, বর্তমান অবস্থাতে ফ্রান্স এগিয়ে,
ফ্রান্স নিশ্চয় অতীত নিয়ে দেখবে না, ফ্রান্স চাবে রিভান্স নেওয়ার জন্য। ওই দিক থেকে ফ্রান্সেও কিন্তু আপনার চাবে যে স্পেনের সঙ্গে রিভান্সটা নেওয়ার জন্য। তো রিভান্সটা নিতে গেলে ফ্রান্সকে আরও বেশি স্ট্রং ফুটবল খেলতে হবে। ফ্রান্সে কিলিয়ান এমবাপ্পে ছাড়াও কিন্তু ওসমান ডেম্বেলে তিনি কিন্তু দারুণ পারফর্ম করছেন এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ। তিনি কিন্তু একটা হ্যাটট্রিকও করেছেন খুব কম সময়ে ওয়ার্ল্ড কাপের আই থিঙ্ক 68 বা 72 মানে এই 58 সালের আগে একটা রেকর্ড হয়েছে, ওইটা রেকর্ড ব্রেক করেছে দেমবেলে, খুব অল্প সময়ে হ্যাটট্রিক করেছেন। আর আসলে দেমবেলের ব্যাপারে বললে তাই সে কিন্তু লাস্ট ব্যালেন্ডিওর উইন করা একজন প্লেয়ার, মানে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হয়েছে। এবারও সে ওয়ার্ল্ডের ব্যালেন্ডিওর পাওয়ার জন্য তার শুধু সময়ের ব্যাপার আর কি। রাইট। এই ওয়ার্ল্ড কাপে স্পেনের কোন খেলাটা আপনার কাছে মনে হয়েছে এটা খুব টাফ? যদিও স্পেন এবং ফ্রান্স দুটি টিমই কোনো ম্যাচই হারেনি, শুধুমাত্র স্পেন একটিতে ড্র করেছে কেপ ভার্দের বিপক্ষে। সেই ক্ষেত্রে স্পেনের কোন ম্যাচটা আপনার কাছে মনে হয়েছে যে তাদের জন্য অনেক বেশি টাফ হয়ে যাচ্ছিল, এবং নেক্সট এই যে সেমিফাইনালে যখন ফ্রান্সকে ফেস করবে তখন তাদের কি কি আসলে ইমপ্রুভ করা দরকার? ফার্স্ট ম্যাচ পর কিন্তু স্পেনের যে বললাম না এভারেজে তারা এখানে আসা রাউন্ড অফ 16 অ্যান্ড কোয়ার্টার ফাইনালে তারা কিন্তু রাউন্ড অফ 16-এ পর্তুগালকে 1-0-তে হারে এবং রাউন্ড অফ 16-এ বেলজিয়ামকে 2-1-এ হারায়। এই দুইটা ম্যাচ ছিল একদম খুব ক্লোজ ম্যাচ। এই ক্লোজ ম্যাচে কিন্তু তারা বুঝতে পেরেছে তাদের স্ট্রেংথটা কোন জায়গায়, এবং দুইটা গোলের উইনিং গোল তাদের একজনই করেছে, উইনিং প্লেয়ার চেঞ্জিংয়ে নেমে। তাই আপনাকে বুঝতে হবে যে এই ধরনের ম্যাচ যখন আপনি খুব হার্ডলি ফেস করেছেন, স্ট্রং ফেস করেছেন, খুব কম সময় 90 মিনিটস প্লাসে গোল করেছেন, তাহলে আপনাকে ওই জায়গাটুকুতে চিন্তা করে যদি দেখেন তাকে অলরেডি সে ওই একটা জিনিস ব্যাট ফেস করে এখানে সেমিফাইনালে আসছে, এবং সেমিফাইনাল তার কার সঙ্গে খেলছে, এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মারের সঙ্গে। রাইট। এবং যখন আমরা এই পারফরমেন্সের কথা বলছি তখন সামনে আরও একটি সেমিফাইনাল ম্যাচ আছে, সেটি হলো আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড। সেখানে আর্জেন্টিনা 2022 সালে তখন কিন্তু প্রথমে সৌদি আরবের বিপক্ষে হেরে ম্যাচ শুরু করেছিল, কিন্তু শেষে শিরোপা তাদেরই হয়েছিল। এবার যে এই হাই ভোল্টেজ ম্যাচটা আসছে এটা নিয়ে আপনার এক্সপেকটেশন কেমন? দিস ওয়ান 50-50 ম্যাচ। অনেকে আমিও আর্জেন্টিনার সাপোর্টার, আমি চাইলে আর্জেন্টিনাকে এগিয়ে রাখতে পারি, বাট এগিয়ে রাখার কোনো স্পেস নেই। লাস্ট বিগত যে 2-3টা ম্যাচ খেলেছে আর্জেন্টিনার গুড সাইডও আছে ওখানে, ব্যাড সাইডও আছে। ব্যাড সাইড হচ্ছিল তারা গোল দিয়ে গোল রিসিভ করা, আর সবচেয়ে বড় বেশি মেন্টালি স্ট্রং টিম এটা মনে হচ্ছে গুড সাইড হচ্ছে 2-0-তে পিছিয়ে থেকে 3-2 করা। এইসব জায়গা থেকে আপনাকে একটা শক্তিশালী টিম হিসেবে আর্জেন্টিনাকে আপনি চিন্তা করবেন মেন্টালি এবং ইন দ্য ফিল্ডে। আর যদি আপনি ইংল্যান্ডকে চিন্তা করেন, ইংল্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ খেলেছে আপনার মেক্সিকোর সঙ্গে। তারা তাদের ওই হোস্ট টিমের সঙ্গে 3-2-তে ম্যাচ জিতেছে 10 জন নিয়ে। 35 মিনিটস তারা 10 জন নিয়ে ম্যাচটা খেলেছে, এই একটা ম্যাচ খেলেছে। আর নরওয়ের সঙ্গে তারা আসলে এত ভালো খেলা নাই, তাদের যেটা দরকার ছিল ওইটাই করেছে, ম্যাচ জিতা। এবং তাদের দুইজন প্লেয়ারের উপর খুবই ফোকাসটা হ্যারি কেন আর বার্লিংহামের কাছে, কারণ দুইজনেই মিলে 12 গোল করেছে এই টিমে। দুর্দান্ত তারা স্কোর করেছে এই ওয়ার্ল্ড কাপে। আর একটা যেটা বলতে চাই যে এই ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে তো অনেক উত্তেজনা চলছে, এবং সেই সাথে টিকিটের প্রাইসও অনেক বেড়ে গেছে। দেখেন ব্রিটিশের ইংল্যান্ডের সঙ্গে খেলা বেশিরভাগ অ্যান্টি আর্জেন্টিনা। আপনাকে বুঝতে হবে যে এই জায়গাটা ইংল্যান্ড আর আর্জেন্টিনার নট অনলি মাঠের বাইরেও তাদের যুদ্ধ, মানে কথা প্লেয়ারদের মধ্যে একটা বাগদ্বন্দ্ব থাকে। আবার আপনি যদি বিগত লাস্ট ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলি দেখেন, 86-এ ম্যারাডোনার গোল নিয়েও বিতর্ক ছিল। ওই জায়গাটুকু থেকে তাদের এই ঝামেলাটা স্টার্ট। তাদের যখনই খেলা হয় 2002-তে আই থিঙ্ক 1-0-তে তারা ম্যাচ হেরেছে ইংল্যান্ডের সঙ্গে। সব কিছু মিলে আমি মনে করি যে মেসির আসলে ইংল্যান্ডকে ফেস করছে এবার ফার্স্ট। মেসি কোনো সময় ইংল্যান্ডকে কোনো সময় ফেস করতে হয় নাই, দ্যাটস ওয়াই আই থিঙ্ক এটা আপনার ওয়েট করতে হবে। এবং মেসির যখন লাস্ট ওয়ার্ল্ড কাপ, মেসি চাবে এই ওয়ার্ল্ড কাপটা তার স্মরণীয় করার জন্য, সে দুর্দান্ত ফুটবল খেলবে এবং ইংল্যান্ডের সঙ্গে তার এটাই ফার্স্ট ম্যাচ। এবং ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনারও কিন্তু হারার ইতিহাস বেশি। সেই ক্ষেত্রে কি মনে হয় বর্তমান আর্জেন্টিনা যে ফর্মে আছে, যেভাবে খেলছে, আর্জেন্টিনা নিশ্চয়ই এগিয়ে থাকবে, তেমনটাই কি প্রত্যাশা করছেন? আসলে এটা 50-50 ম্যাচ, আপনাকে ওয়েট করতে হবে এইসব ম্যাচে। আপনি কনফার্মলি আর্জেন্টিনার সাপোর্টও বলতে পারছি না, ইংল্যান্ডের সাপোর্টও। ইংল্যান্ড টিম হিসাবে খুবই ভালো টিম, তাদের ডিফেন্স বলেন, মিডফিল্ড বলেন, স্ট্রাইকার বলেন, তারা দুর্দান্ত টিম। একটা জায়গায় তারা পিছিয়ে, কারণ আর্জেন্টিনার যেসব প্লেয়ার খেলেছে তারা লাস্ট ওয়ার্ল্ড কাপ 90% প্লেয়ার ওয়ার্ল্ড কাপ খেলেছে, যেখানে ইংল্যান্ডের 50% প্লেয়ারও ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ তাদের এবার। রাইট।
সেই ক্ষেত্রে তাদের জন্য একটা বড় নাটটা রকমের অনেক ধাক্কা বেশি হয়তো তাদের, হতে হ্যাঁ। পারে, রাইট, যেহেতু ফেস করছে কারেন্ট রেইনিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। সবচেয়ে বেশি তারা ফেস করবে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ারের এগেনস্টে। আচ্ছা, এই যে আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু আমরা দেখতে পাবো ফ্রান্স ভার্সেস স্পেনের ম্যাচ, এবং সেটা নিয়ে আরো একটু কথা বলতে চাচ্ছি। সেটা হলো কাদের মিডফিল্ডকে আপনি এগিয়ে রাখবেন, স্পেনের মিডফিল্ড নাকি স্পেনের ফ্রান্সের? মিডফিল্ডকে এগিয়ে রাখবো আমি। স্পেনের মিডফিল্ডকে এগিয়ে, আর রক্ষণভাগের কাকে এগিয়ে রাখবেন? রক্ষণভাগের আমি আসলে স্পেনকে আগিয়ে রাখা যায়, কারণ স্পেন অনলি ফর এক গোল রিসিভ করছে তারা last। আচ্ছা, স্পেনকে এগিয়ে রাখছেন, তাহলে মিডফিল্ড এবং রক্ষণভাগ দুটোতে স্পেনকে এগিয়ে রাখছেন। অ্যাটাকিং আপনার ফ্রান্সকে এগিয়ে রাখা। অ্যাটাকিং তো অফ কোর্স ফ্রান্স, কিন্তু যেহেতু তাদের এই জায়গায় দুই টিমের ইম্পর্টেন্স কি জানেন, দুই গোলকিপারকে এই টুর্নামেন্টে স্ট্রংলি কাউকে ফেস করতে হয়নি। আচ্ছা, এখানে দুই গোলকিপারই আই থিঙ্ক ডিসাইড করে দিতে পারে ম্যাচটা। এই ম্যাচ হলো দুই গোলকিপারের ম্যাচ, যে ভালো গোলকিপার মানে যে কিপিং করবে। আবার খেলা যদি পেনাল্টি ট্রাইব্রেকারে চলে যায়, তখন কিন্তু গোলরক্ষকরা একটা বড় ট্রাইব্রেকার থেকে ভূমিকা বেশি পালন করবে। ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ম্যাচে আপনি কয়টা লাইফ আপনার গোলকিপার আপনাকে দিচ্ছে। রাইট, দ্যাটস ট্রু। আমরা একটু প্রেডিকশনে চলে যেতে চাই। ফ্রান্স ভার্সেস স্পেন, কত ফ্রান্স। কত আশা করছেন গোলের আসলে ব্যবধান? গোলটা কোনো সময় বলি না, গোলটা বলাটা আসলে হয় না। হয় না। দ্যাটস ওয়াই হলো ফ্রান্সকে এগিয়ে রাখি। আজকে বলেই দেখি যদি মিলে যায়। না, ফ্রান্সকে এগিয়ে রাখবো। ফ্রান্সকে গিয়ে ফ্রান্স উইন করছে, এটাই আপনি বলতে চাচ্ছেন, এটা আপনার প্রেডিকশন। আর আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের ম্যাচে টাফ বলাটা। টাফ, অফকোর্স, তাও একটা প্রেডিকশন আমরা শুনতে চাই। আমি তো আর্জেন্টিনা চাই। আপনি যেহেতু আর্জেন্টিনার সাপোর্টার, সেহেতু আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন। ধন্যবাদ আপনাকে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা কিন্তু এতক্ষণ দেখছিলেন আমাদের আজকের ডি বক্স। আমরা আলোচনা করেছি আপকামিং সেমিফাইনাল ম্যাচ নিয়ে। আশা করছি ম্যাচগুলো আপনারাও অনেক বেশি উপভোগ করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।